হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার শরীরটা খুব খারাপ, শরীরটা ভালো নেই, একদম ভালো নেই। শুয়েছিলাম এতক্ষণে, দেখো মশারি টানানো রয়েছে, শুয়েছিলাম। শরীরটা খুব খারাপ, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার আমার দেখানো উচিত, আমি বুঝতে পারছি। কিন্তু বন্ধুরা, আমার তো কিছু করার নেই, আমি তো যেতে পারছি না। ডাক্তার কাছে গেলে তো টিকিট করব, ফ্রিতে দেখাবো, সব ঠিক আছে। বাইরে অনেক পরীক্ষা করতে দেয়, টেস্ট করতে দেয়, তারপরে লাইন দিয়ে যে হসপিটালে দেখাবো। আর পিজি হসপিটালে যেতে বলছো, এতটা দূরে আমি জার্নি করতে পারছি না, তো আমি সুস্থ না হলে তো যেতে পারছি না। একই কথা বলছি তোমাদের বারবার। আর একজন বন্ধু বলেছো আমার ফ্যামিলির, যে তুমি আমার থেকে অনেক বড়, আমাকে তুমি বলেছো। আমি কিচ্ছু বলিনি, আমাকে তুমিই বলবে। আর তুমি বললেই আমার বেশি আপন মনে হয়। তোমরা তো আমার আপন, আমার নিজের। কেন তোমাদের থেকে আপন আমি আর কাউকে ভাবি না, কারণ আমার এই অসময়ে তোমরা আমার পাশে আছো। তোমরা আমাকে কমেন্ট করো ভালো ভালো, আর তোমাদের এই কমেন্ট দেখেই আমি একটু একটু করে শক্তি পাই, একটু একটু করে শক্তি পাচ্ছি। আমার শরীর খুব খারাপ, সে আমার গলা শুনে বুঝতেই পারছো শরীর খুব খারাপ। কালকের চেয়ে আজকে শরীরটা বেশি খারাপ লাগছে। ব্যথা, ব্যথাতে ঘাড় নিচু নিচু, একদম নিচু করতে পারছি না। শুধু ভিডিও করতে হবে, তাই আমি কষ্ট করে ভিডিওটা করছি। সেই ভিডিওটা যে করব, আমার সেইটুকু শক্তি নেই। আর একজন বলেছো যে কৃষ্ণগলি মাকে দেখাতে, কিন্তু সেটা কোথায় আর কত দূরে আমি তো জানি না। আমার বাড়ি বেলঘরিয়ায়, তো এখান থেকে কত দূরে হবে, কোন জায়গায়, ঠিকানা কি, অ্যাড্রেসটা যদি একটু বলতে চেষ্টা করতাম। আর যেখানেই যাই আমার তো জার্নি করে যেতে হবে, সেই জার্নি করে যাওয়ার শক্তিটা আমার যে নেই, সেই শক্তিটা আমার নেই গো। আমি শক্তিটার জন্যই তো যেতে পারছি না। তবে হসপিটালে আমি যাব, খুব শিগগিরই যাব। আর তোমরা যে বলছো যে আমার ভুল চিকিৎসা হয়েছে, হ্যাঁ হতে পারে, এটাই হয়তো সত্যি। কেন বলো তো? আমি বলছি, আমি এর আগে ডাক্তার দেখিয়েছিলাম, ওখানে বলেছিল আমাকে, আমি এনটিকে দেখিয়েছিলাম, ওখানে বলেছে আমার টনসিল হয়েছে। আর আমিও ভেবেছিলাম আমার টনসিলও হয়েছে, যেহেতু ফুলে গেছে, তো ভেবেছি টনসিল ফুলেছে। তো কিছুদিন যায়নি, ভেবেছিলাম এই টনসিল তো এরকম হয়, নিজের থেকেই ঠিক হবে। তারপরে যখন খুব বাড়াবাড়ি হয়, একদম পুরো গলা ব্যথায় কিছু গিলতে পারছিলাম না, সেই সময় ডাক্তার দেখিয়েছিলাম। তখন ডাক্তার দেখে আমাকে বলল টনসিল হয়েছে। বলার পরে আমাকে অনেকগুলো টেস্ট করতে দিল। সেই টেস্টগুলো করে যখন নিয়ে যাই, ডাক্তার বলল 3 মাসের ওষুধ দিয়েছিল। 3 মাসের ওষুধ খেয়ে যখন গেছিলাম, বলল যে এটা টনসিল না, গলায় একটা ভাইরাস ঢুকেছে। আমি বললাম ভাইরাসটা কি করে ঢুকবে? আমি খুব হিসাব করে, খুব বুঝে শুনে খাই। আমি বাইরের খাবার, বাইরের সব কোনো সময় কিছু খাই না গো। কারণ আমার দেখো, সত্যি কথা বলতে তো লজ্জা নেই তোমাদের কাছে, আমার সেরকম সামর্থ্য নেই যে আমি বাইরের থেকে খাবার কিনে আনবো, এনে মেয়েকে খাওয়াবো আর আমি খাবো। তার জন্য বাইরের খাবার আমরা খুবই কম খাই, খেতাম না বাইরের খাবার, আমি খুব কম। একদম এমার্জেন্সি না হলে, যখন মেয়েকে নিয়ে স্কুলে যেতাম, মেয়ে যখন 11-এ পড়ে, তখন কয়েকবার বাইরের খাবার খেয়েছিলাম। কারণ সেই সকালে আমি সেলাইয়ের কাজে বেরোতাম, সেলাইয়ের কাজ সেরে আমি চলে যেতাম স্কুলে, বাড়ি আসতে পারতাম না, সারাদিন বাড়িতে আসতাম না। সেই সকালে তালা দিয়ে মেয়েকে নিয়ে বেরোতাম, মেয়েকে পড়তে দিতাম। আমার মেয়ে আগরপাড়ায় পড়তে যেত, আগরপাড়ার থেকে ক্লাস থাকতো, করে সোদপুরে যেত, সোদপুরের ক্লাস করে মেয়েকে স্কুলে দিয়ে আসতাম। দিয়ে এসে আমি আর বাড়ি আসতাম না, আবার সেলাইয়ের কাজেই যেতাম। কেন আমার বাড়ি আসার মতন সময় ছিল না, কারণ আমি যদি তখন বাড়ি আসি, এতটা দূর গাড়ি ভাড়া লাগবে, তো ওখান থেকে আমি আবার চলে যেতাম। আর আমার সেলাইয়ের কাজ ছিল বন্ধুরা দুর্গানগর, আর আমার মেয়ের স্কুল বেলঘরিয়ায়, হরদার গার্লস ছিল যখন আর্টস নিয়ে পড়তো। তারপর যখন হরদাল মানে কোর্টে দিলাম,
হরদল কোয়েট স্কুলে ভর্তি করলাম সায়েন্সে, যেহেতু টিচার ভালো ছিল আর আমার মেয়ে সায়েন্স নিয়ে পড়ছিল, তো সেই জন্য আমি কোয়েটে ভর্তি করেছিলাম। আর ওখানেও ভর্তি করতে গেলে খুব ভালো নাম্বার না থাকলে ভর্তি হতে পারে না ওই স্কুলে। তো সেই সময় আমার মেয়ে ভালো রেজাল্ট ছিল দেখে ফার্স্ট লিস্টে নাম উঠেছিল, তো মেয়ে ওখানে ভর্তি হয়েছিল। অনেকগুলো টাকা দিয়ে ভর্তি করেছিলাম, তার জন্য আমার সেলাইয়ের থেকে ছুটি নিলে চলতো না, আমার সেলাইয়ের কাজ করতে হতো। তো আমি সেলাইয়ের কাজ করতাম, করে আবার টাইমে ছুটি হতো, আবার আমি চলে আসতাম মেয়েকে নিতে। আর যেখানে কাজ করতাম সেই কারখানায় মালিককে বলা ছিল যে আমাকে এরম টাইমে ছুটি দিতে হবে, কারণ আমার মেয়েকে আমি ছাড়া আমার মেয়ের আনতে যাওয়ার কেউ নেই। তো বন্ধুরা, আমার মেয়েকে আমি নিয়ে আসতাম, দিয়ে আসতাম, আমি কোনো সময় একা ছাড়তাম না, এখনও পর্যন্ত একা ছাড়িনি। যেখানেই যাই মেয়েকে সাথে করে নিয়ে যাই, মেয়েকে দিয়ে আসি, নিয়ে আসি, এটাই হলো আমার কাজ আর আমার নিজের কাজ। তো এই দুটো কাজ নিয়েই আমার বাকি জীবনটা এই যে কাটিয়েছি। তারপরে ওখানে তখন আমার মেয়ে যেহেতু অতক্ষণ স্কুলে থাকতো, সেই সময় আমি কিছু খাবার কিনে মেয়েকে স্কুলে যেতাম, কেন মেয়ের আবার বাড়ি আসতে পারবে না, মেয়ের ওখান থেকে আবার পড়া ছিল। বেলঘরিয়ায় পোস্ট অফিসটা তোমরা হয়তো যে থাকো সে চিনতে পারবে, যদি বেলঘরিয়ায় কোনো বন্ধু থাকো তো সে জানবে কতটা দূর। ওখানে ইংলিশ পড়তে যেত ধর্মদাস স্যার বলে, ধর্মদাস গাঙ্গুলি, ওই স্যারের কাছে ইংলিশ পড়তো। ইংলিশের জন্য আমি ওখানে যেতাম, আর ওখানে গেলে আমার মেয়ের ছুটি হতো রাত 11টা বেজে যেত। তো বুঝতে পারছো আমি জীবনটা আমি কত কষ্ট করেছি বন্ধুরা। আমার জীবনটা কষ্ট করতে করতে আর হাঁটতে হাঁটতে, তখনও আমার শরীর ভালো ছিল, এত পরিশ্রম করেছি জীবনে, পরিশ্রমের কথা মনে পড়লেই কষ্ট হয়। মাকে জীবনটা আমি মেয়েকে নিয়েই কাটিয়ে দিয়েছি, আর এখন আমার মেয়েকে নিয়েই কাটাচ্ছি। আমার হাজব্যান্ডের সাথে কোনো সম্পর্ক নেই, সে সবসময় বাইরেই পরকীয়া করে যায়। তো কি করব বলো, আমার জীবনে যা কষ্ট করেছি কোনো মেয়ে আমার মতন মনে হয় না কষ্ট করেছে। না শ্বশুরবাড়ি কোনোদিন ভালোবাসা পেয়েছি, না মা বাবার কাছে পেয়েছি, কারণ আমরা 3 ভাই বোন, 3 বোন 5 ভাই বোন, 3 বোন 2 ভাই। আমার মা বাবার ক্ষেত্রেও অনেকটা তাই ছিল, ছেলেকে ভালোবাসে মেয়েদেরকে ভালোবাসে না, কিন্তু মা বাবা তো তাই। কিন্তু হ্যাঁ, মা বাবা খবর নিত, খোঁজ খবর নিত, আর বলতো মেয়েকে কেন পড়াচ্ছিস, এই কথাটা বলতো সবসময়, কেন পড়াচ্ছিস, পড়িয়ে কি হবে। যেহেতু আমার মা বাবা আমাকে 13 বছরে বিয়ে দিয়েছে দেখে শুনে, একটা 10-12 বছরের ছেলে বড়, একটা ছেলে আমার হাজব্যান্ড আমার থেকে 12 বছরের বড়। তো সেই কষ্ট করে একটা 13 বছরের মেয়ে, একটা 23 বছরের ছেলে, বুঝতে পারছো, 23-24 বছরের ছেলে, আর আমার তখন 13 বছরের মেয়ে। সেই সময় আমার মা বাবা আমাকে বিয়ে দেয়, আমি অনেক কান্নাকাটি করেছিলাম, বিয়ে করবো না, আমি পড়াশোনা করব। আমার মা বাবা করায়নি, ক্লাস 7-এও পরীক্ষা দিতে পারিনি, আমার মা বাবা আমাকে জোর করে বিয়ে দেয়, বলে বিয়ে না করলে আমরা খাওয়াবো কি, 2 ভাই আছে তাদের মানুষ করতে হবে। আর যখন মা বাবার কাছে ছিলাম বন্ধুরা, আজকে একটা কথা বলি তোমাদের, যেটা পরম সত্যি কথা। ছোটবেলাতেও মা বাবার কাছে থাকতাম না, লোকের বাড়ি দিয়ে দিয়েছিল, লোকের বাড়ি কাজে পাঠিয়ে রেখেছিল, সেখানেই থাকতাম, তাদের কাছে থাকতাম, সেখানে কাজ করতাম। আর মাঝে মাঝে 3 মাস 4 মাস পরে একদিন বাড়ি যেতাম, বা মানে ভাইদের দেখার জন্যে। তো আমার জীবনটা খুব কষ্ট, আর কষ্ট করে বড় হয়েছে অনেক। তো আমি সেই কষ্ট না শুধু একটাই মাথায় রেখেছি, সেই সময় 14 বছরে আমার বেবি হয়, সেই সময় থেকে একটা জিনিসই আমার মাথায় ঢোকে যে আমার জীবনটা তো আমার মা বাবা শেষ করে দিয়েছে, কিন্তু আমার মেয়ের জীবন আমি শেষ করতে দেবো না কারণ, তাই আমার মেয়েকে নিয়ে আমি কষ্ট করে পড়াই আর কাজ করি। আর সেই এতগুলো বছর ধরে জীবনে কোনোদিন শান্তি পাইনি গো, কোনোদিন শান্তি পাইনি, মা বাবার কাছেও না, শ্বশুরবাড়িতে স্বামীর কাছেও না,
স্বামীর কাছেও কোনোদিন ভালোবাসা পায়নি, কিছু পায়নি। আর এখনও কোনো খোঁজখবর রাখে না, মেয়ের কোনো খরচা দেয় না, কিছু দেয় না। আমি কষ্ট করে পড়াই। আর যখন আমার বড় সার্জারি হয় তারপর থেকে ডাক্তার আমাকে বলে দেয় রেস্টে থাকতে, ভারী কাজ করতে পারবো না। সেই সময় আমি ঠিক করি আমি ইউটিউবে একটা চ্যানেল খুলবো। অনেকের ভিডিও দেখতাম, দেখে ভাবলাম আমি একটা চ্যানেল খুলবো। বড় বড় যাদের চ্যানেল আছে, MS ফ্যামিলি, মৌ, তারপরে অনেক ভিডিও দেখতাম। সেই সময় তো সার্জারি হয়েছিল, রেস্টে ছিলাম। তখন দেখতাম আর চিন্তা করতাম শুয়ে শুয়ে আমি তো আর ভারী কাজ করতে পারবো না, আমি একটা চ্যানেল খুলি। তখন আমি চ্যানেলটা খুলি, 1 বছর হয়ে গেছে আমার চ্যানেলের বয়স, মানে সেই সময় খুলিনি, তারও অনেক পরে খুলেছি। কিন্তু তারপরে আমি আস্তে আস্তে একটু সুস্থ হই, আমি আবার কাজ করি। আমি কাজ না করলে আমার মেয়ের পড়া কী করে হবে? আমার মেয়ে কান্নাকাটি করতো, বলতো মাম্মা আমি কি পড়াশোনা করতে পারবো না? আমি বলতাম তোর মা বেঁচে আছে, তুই পড়বি। মেয়ের জন্য আমি বেঁচে আছি। আমার যদি কিছু হয় বন্ধুরা, আমার মেয়েটার কি হবে? আর এখন আমি ডাক্তার দেখাতে পারছি না, কেন আমি কাজ করতে পারছি না? আমি যদি নিজে কাজ না করতে পারি, আমি কি করে ডাক্তার দেখাবো বলো? কি করে ডাক্তার দেখাবো? এমন কোনো লোক নেই যে আমাকে নিয়ে একটু হসপিটালে যাবে, কেউ নেই। মা নিয়ে যাবে, মার তো পা ওরকম অবস্থা, আর তো একদিনও খবর নিতে পারিনি গো। তো তোমরা বলো তো বন্ধুরা, আমার মতন একটা মেয়েকে এত কষ্ট কে করেছে? তারপরে মাথার উপরে ছাদও ছিল না, সরকারি ঘর নেই, লোন তুলি, সপ্তাহে লোন শোধ করি, আর সংসার চালাই, আর মেয়েকে দেখি। এই করেই আমার জীবন, এর বাইরে আমার জীবন নেই। আমি জীবনে কোনোদিন শখ আহ্লাদ বলে কিছুই নেই, কোনোদিন। শুধু নিজে কাজ করেছি, তাই মেয়েটাকে পড়িয়েছি। নিজে যেটুকু জামা কাপড় পরি, কাজ করি, কিনি, মেয়েকে পড়াই। একটা মেয়েদের কত কিছু লাগে জানো তো তোমরা? সব আমি নিজে ইনকাম করেছি আর কিনেছি। আমার হাজবেন্ড কোনো দিন কিছু দেয়নি। তারপরেও বন্ধুরা আমি এই কষ্ট করে শ্বশুরবাড়িতে রয়েছি শুধু একটাই কারণে, আমার যাওয়ার জায়গা নেই। আমার মতন মেয়ে হলে বলো তো, আমার মতন মেয়ে দেখেই জীবনে এত কষ্ট করেছে। আজকে যদি আমার জায়গায় অন্য কেউ হতো, কত মেয়েরা তো আছে স্বামী ফেলে, সন্তান ফেলে চলে যায়, নিজের জীবনের কথা ভাবে, নিজের সকালাদের কথা ভাবে। আমি কোনোদিন ভাবিনি। বললাম তার কারণ ইউটিউবে দেখি তো, কিন্তু আমি কোনোদিন আমার নিজের কথা ভাবিনি। সবসময় ভেবেছি আমার মেয়ের কথা, যে আমার জন্যে আমার মেয়ের জীবন যেন কোনো দিন খারাপ না হয়। আজকে বলো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলি, তোমরা বলো, আমার মা বাবা অনেকবার বলেছিল আবার বিয়ে দিতে, আমাকে বিয়ে দেওয়ার জন্যে, আর আমার বাচ্চাকে আমার মা বাবা রেখে দেবে। আজকে তোমরা বলো, যে মা বাবা আমাদের পড়ায়নি, আমার মেয়েকে কি পড়াতো? আমি লোকের বাড়ি, আমাকে বলেছিল তুই কাজ কর আর তোর মেয়ে আমাদের কাছে থাক, তুই মাঝে মাঝে টাকা পাঠাবি, তোর মেয়েকে আমরা পড়াবো। আমি ঠিক করলাম না, আমার মেয়েরা কেন মানুষ হবে না, তাই আমার মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ির শর্ত মানি। যখন বলে মা বাবার সাথে সম্পর্ক রাখবে না, যাওয়া যাবে না, তখন আমি 14 বছর, একটা 14 বছরের মেয়ে তার কি থাকে বলো, কি থাকে? সেই তখন থেকে আর আমার মেয়েকে নিয়ে আমি এত কষ্ট করে বেঁচে আছি, কিন্তু কাউকে বুঝতে দিইনি যে আমি এত কষ্ট করি। আমি কাজ করেছি, শক্তি ছিল, কাজ করেছি, মেয়েকে পড়িয়েছি। আমার মেয়ে যখন এইচএসে খুব ভালো রেজাল্ট করে, আমার মেয়েকে কলেজে ভর্তি করলাম, ভিক্টোরিয়া কলেজ, তারপর আশুতোষ কলেজ, ভৈরব কলেজে মেয়ে নাম দিল, মেয়ের একবারে নাম উঠে গেছে, কলেজে ভর্তি করলাম। আমার মেয়ে কলেজে গেল না, বললো মামা আমি নিটের জন্য জয়েন্টে বসবো। আমি বলেছিলাম এই ডাক্তারের লাইনে যাস না, অন্য কিছু কর। ওর ভালোবাসে ডাক্তার ছাড়া অন্য কিছু হতে চায় না, তাই এই কষ্ট করে বলছে মামাকে নিটে জয়েন্টে বসতে দাও, আমি বসি, তারপরে আমি নিজে কিছু করব, নিজে টিউশন পড়াবো। মেয়ে টিউশনি পড়াবে দেখে ঠিক করেছিল, আমি পড়াতে দিইনি। আমি বললাম তুই এখন টিউশনি করলে নিজের পড়া কখন করবি?
তোর মা বেঁচে আছে যখন তুই পড়, আমি টিউশনি করতে হবে না, আমি তোর টিউশনির ফিজ আমি দেবো। তখন আমার মেয়েকে পড়াই, আর মেয়ে টিউশনি ছাড়িয়ে দিলাম, দিয়ে আমি নিজে কষ্ট করেছি আর মেয়েকে পড়িয়েছি। আর এখন আমি এত অসহায় হয়ে গেছি যে আমার মেয়েকে আমি টিচার দিতে পারছি না, ফিস দিতে পারছি না। আমার এত কষ্ট হচ্ছে, তবু আমি কাউকে কিছু বলতে পারি না। আমার এই গলা আমার ব্যথা। কালকে একটু ভালো ছিলাম, আজকে শরীরটা একদম খারাপ, গায়ে জ্বর আর গলা ব্যথা। মেয়েকে যে এখন বলবো আমাকে ডাক্তার কাছে তুই নিয়ে যেতে পারবি, মেয়ে নিয়ে যাবে, কিন্তু ওর পড়া হবে না বন্ধুরা, এমনিতে টিচার নেই। আমি যদি এখন ডাক্তারের কাছে যাই আমার মেয়ের পড়া হবে না, আমার মেয়ে পড়তে পারবে না। আমার মেয়ে যে এতগুলো বছর কষ্ট করে পড়েছে, ওর পড়াটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি ডাক্তারের কাছেও যেতে পারছি না, শুধু মেয়ের জন্যে। আমি চেয়েছিলাম যে আমার মেয়েকে এমনভাবে মানুষ করব, 5 জনে বলবে যে না, বিশাখা মেয়েকে এত ভালো মানুষ করেছে। সবাই বলে এই পাড়ায়, আমার পাড়ায় সবাই বলে আমি অনেক কষ্ট করে আমার মেয়েকে ভালো করে মানুষ করেছি, ঠিক। কিন্তু লাস্ট টাইমে গিয়ে আমি মনে হচ্ছে লড়াইটা হেরে যাচ্ছি, আমি এই লড়াইটা আর জিততে পারবো না। এই লড়াইটা একরকম আমি জেদ নিয়ে নেমেছিলাম। তখন কি জানতাম যে আমার একটা এত বড় অপারেশন হবে, আমার শরীরে এত বড় রোগের বাসা বাঁধবে, আমি কোনোদিন ভাবিনি। যখন 5টা টিউমার হয়, অপারেশন করতে হলো, তখন অনেকবার বলেছি আমি অপারেশন করবো না, আমার মেয়ের পড়ায় অসুবিধা হতো না বন্ধুরা। আমি টাকা জমিয়ে রেখেছিলাম 2,70,000 টাকা, আমি কাজ করে লোন তুলে তুলে জমিয়েছিলাম। সেই টাকা দিয়ে আমাকে 2 বছর আমাকে ওষুধ খাইয়ে অপারেশন করিয়ে আমাকে সুস্থ করেছে আমার মেয়ে। আমার মেয়ে বললো মা তুমি বাঁচলে আমি পড়তে পারবো। আজকে আমার মেয়ের জন্য আমার চিন্তা করতে হতো না, আর আমার এই মেয়ে টিচার ছাড়া পড়তে হতো না, আমার মেয়ে পড়তে পারতো। তাই আজকে আমার এত কষ্ট হচ্ছে। এখন নিজেকে মনে হচ্ছে আমি কেন অপারেশনটা করালাম। আমি হয়তো অপারেশন না করলে বাঁচতাম না। আমার সেই সময় যে অবস্থা হয়েছিল, হসপিটাল দিয়ে ফেরত দিয়েছিল আরজি কর, সাগর দত্ত, জেনি নার্সিংহোম থেকে ফেরত দিয়েছিল। অপারেশন করতে পারবে না, এত রিস্ক নেবে না ডাক্তাররা। 4-5টা টিউমার পুরো জড়িয়ে গেছিলো নাড়ি ভুঁড়ির সাথে। আমার পেট পুরোটা কাটা, পুরো পেট কাটা। তখন ডাক্তাররা বললো, প্রথম আমাকে বলেছিল ওটিতে যখন মানে মাইকে সার্জারি করবে, পরে বললো আমার মা বাবাকে মাইকে সার্জারি করা যাবে না, পুরো পেট কাটতে লাগবে, পুরো জড়িয়ে গেছে। ব্যারাকপুরে নার্সিংহোম, পি বিশ্বাস গ্যালাক্সি নার্সিংহোমে আমার অপারেশন করে ওই ডাক্তার, অনেক রিস্ক নিয়ে। তাই ওই ডাক্তার আমার কাছে ভগবানের মতন আমাকে বাঁচিয়েছে। যখন আমাকে ওটিতে নিচ্ছে, আমার প্রেশার লো প্রেশার থেকে হাই প্রেশার হয়ে আমি নার্ভাস হয়ে যাচ্ছি। শুধু সন্তোষীমাকে ডেকেছি, সন্তোষীমা আমাকে সুস্থ করে দিও, আমাকে বাঁচিয়ে ফেরত পাঠিও আমার মেয়ের জন্যে। আর আজকেও আমি একই কথা বলে যাচ্ছি, আমার মেয়ের জন্য আমাকে আর কয়েকটা বছর বাঁচিয়ে রাখো। আমার জীবনে বন্ধুরা আমার মেয়ে ছাড়া যে কেউ নেই, কেউ কেউ। আমার মেয়েই আমার সব কিছু। ওই 14 বছর বয়সে 13 বছরের মেয়েটা যখন আমার 6 মাসে মেয়ে হয় রেখে শ্বশুরবাড়ি থেকে আমাকে এক ঘরে করে দেয়, সেই সময় ওই মেয়েকে বুকে জড়িয়ে আমি কেঁদেছি রাতের পর রাত। আর বলেছি, মেয়ে যখন দুধের জন্য কাঁদতো, আমার মেয়ে তো বুকে দুধ খেতে পারেনি, ওকে তোলা দুধ খাওয়াতে হতো। ডাক্তার বললো 6 মাসের বেবি বাঁচবে না। মা সন্তোষী আছে তাই আমি আজকে মা ডাক শুনতে পাচ্ছি, নাহলে হয়তো পারতামও না। কেন, তারপর থেকে তো আমার হাজবেন্ড তো আমার সাথে থাকে না, তো আমি তো আর কোনো বাচ্চা নিতে পারিনি। আমার একটাই মেয়ে, ওই মেয়েকে নিয়েই আমি কষ্ট করে বেঁচে আছি, আর মেয়েকে কষ্ট করে পড়াচ্ছি যে আমার মেয়ে ডাক্তার হোক, মানুষের সেবা করুক। ও যেটা চাইছে, ও বলে মা কত মানুষ আছে পড়াশোনা করতে পারে না, আমি তাদের পাশে দাঁড়াবো বড় হয়ে। আমি বলি তোর তোর স্বপ্ন যেন তোর স্বপ্নটা যেন পূরণ করতে পারি আমি।
তাই আমি কষ্ট করে পড়াচ্ছি। আজকে আমার খুব কষ্ট হচ্ছে গো, আমি কথা বলতে পারছি না, আমার গলাটা পুরো আটকে গেছে, খুব কষ্ট হচ্ছে। তারপরে শ্বাসকষ্ট হয়, ঘুমাতে পারি না, আর আমার মুখ টুক তো ফুলেই যাচ্ছে। তোমরা আমাকে কমেন্ট করছো ডাক্তার দেখাতে, তারপরে আমি ডাক্তার এই কারণেই দেখাতে পারছি না, শুধু এই কারণে। আমি ডাক্তারের কাছে যাব, আমার মেয়েটার ফর্মটা ফিল আপ হোক। কেন, যেদিন ব্যারাকপুরে যাব সেই দিনই আমি হসপিটালে দেখিয়ে আসবো। আর ওই ডাক্তারের কাছেও যাবো, যে ডাক্তার আমার অপারেশন করেছে। আমার কিছু ব্যথা, সেলাইতে ব্যথা হচ্ছে, এই যে বমি টমি হচ্ছে না, তার জন্য হয়তো সেলাইতে ব্যথা হতে পারে। আর আমার ভারী সব কাজ করা বারণ, সেখানে আমার রেস্টে থাকার কথা, সেখানে আমি দিনের পর দিন গিয়ে পরিশ্রম করি, সেলাইয়ের কাজ করি, কত রাস্তা আমি হেঁটে যাই গাড়ি ভাড়ার জন্যে, 20 টাকা বাঁচানোর জন্যে, যে না 20 টাকা বেঁচে গেলে এই সংসারে কিছু হবে। এই সংসারের কথা ভাবি আর আমার মেয়ের কথা ভাবি, আর কিচ্ছু ভাবি না, নিজের জন্য কিচ্ছু ভাবি না। মা সন্তোষী মা যদি আমাকে নিয়ে নেয়, নিয়ে নিক, শুধু আমার মেয়েটার আর 1-2 বছর আমাকে বাঁচিয়ে রাখুক আমার মেয়েটার জন্য। আমার মেয়েটা একটু নিজের পায়ে দাঁড়িয়ে যাক, মরলো আমার তখন শান্তি, যে না আমি মেয়েটাকে তো মানুষ করে আসতে পেরেছি। কেন আমি মরে গেলে আমার মেয়েটা কোথায় থাকবে, কি করে খাবে? অনেকে বলে কি বিয়ে দিয়ে দাও। আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা, মেয়ে বলে কি মানুষ না? বিয়েটাই সব কিছু সমাধান? মেয়েদের কি পড়ার অধিকার নেই? মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর অধিকার নেই? মেয়েরা কি মানুষ না? আমার শ্বশুরবাড়ির লোক বলে ছেলেরা বংশের প্রদীপ, আর মেয়েরা নাকি মানুষই না। আচ্ছা, আমার শাশুড়ি এই কথা বলতো। আমার শাশুড়িকে আমি একদিন বলেছিলাম আপনিও তো একজন মেয়ে। এই কথা শুনে আমাকে ঘর থেকে বার করে দিয়েছিল, বলেছিল এই বাড়িতে থাকার অধিকার নেই। আমি বলেছি দেখে, তোমরা বলো কত সহ্য করব? তখন এই কথাটা বলেছিলাম, যেহেতু আমাকে এখানে থাকতে হয় তাই আমি কিছু বলতে পারি না, আমার থাকার জায়গা নেই। আমার মেয়ে বলে মাম্মাম আমি নিজের পায়ে দাঁড়াই, আমি একদিন ডাক্তার হয়ে তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব, তোমার আর কষ্ট করতে হবে না। আমার মেয়েকে বলি, মেয়ে বলেছে এতেই আমি খুশি, আমি নিজের জন্য কিচ্ছু চাই না। আমার সকালরাত আমি বিসর্জন দিয়েছি, যেদিন আমার মা বাবা 13 বছরে বিয়ে দিয়েছে সেই দিন আমি সব কিছু আমার জীবন থেকে চলে গেছে। আজকে যদি ছেলে হতো হয়তো শ্বশুরবাড়ি আমাকে মেনে নিত, তো কী করবো, সেই সব কথা তো পরে। এখন আমাকে সুস্থ হতে হবে, আমাকে শক্ত হতে হবে। তাই বন্ধুরা তোমাদেরকে বলি, আমার জীবনে অনেক কষ্ট আছে গো, অনেক কষ্ট। আমার স্বামী, আমি থাকতাম পাশের ঘরে অন্য মেয়েদের নিয়ে আসতো। আমি একটা 13 বছরের মেয়ে, যখন আমার বাচ্চা, আমি 14 বছর বয়স, 14 বছরের মেয়ে, রাতের পর রাত দিনের পর দিন সহ্য করে গেছি। আমার স্বামী এরকম করতো, বললে বাড়ির থেকে বার করে দিত আমার বাচ্চাকে নিয়ে। আমি কিছু বলতাম না, কিচ্ছু বলতাম না, মুখ বন্ধ করে থাকতাম আর সংসারের সমস্ত কাজ করতাম। সেই সব কষ্ট, সেই সব দিন পার করে এখন আমি মেয়েকে মানুষ করতে চেয়েছি, মেয়েকে মানুষ করছি মানুষের মতন। তো জানি না আমার স্বপ্ন সত্যি হবে কি না। মা সন্তোষী মা ঠিকই আছে। আমার এই আজকে সংসারে যেটুকু দেখছো তোমরা, এই যে মাথার উপরে ছাদ, ঘরে এই যে জিনিসপত্র সব আমি করেছি, কিচ্ছু ছিল না। যখন আমার শাশুড়ি মারা যায়, আমার যা ভাসুর আমাকে আলাদা করে দেয়, একটা থালা পর্যন্ত দেয়নি ভাত খাওয়ার। আমি আমি যে বাড়িতে আর কি আমি কাজ করতাম সেই বাড়িতে গিয়ে কাকিমাকে বলি, কাকিমা আমাকে 2টো থালা কিনে দেয় আমার মেয়ের জন্য আর আমার জন্য। ওই থালায় ভাত খেয়েছি, একটা ছোট হাঁড়ি, একটা কড়াই, 2টো থালা, 6টা প্লেট, 6টা চামচ, 3টে গ্লাস কিনে দেয়, কাচের গ্লাস দিয়েছিল। সেগুলো নিয়ে আমি সংসার করেছি। আর আজকে যতটুকু আমার জিনিসপত্র দেখছো আমি করেছি, একটা একটা করে কাজ করেছি, একটা একটা করে আমাদের এখানে বাকি করে নিতাম, সপ্তাহে সপ্তাহে টাকা দিতাম, আমি সেলাই কাজ করতাম, সপ্তাহে সপ্তাহে টাকা দিয়েছি। বন্ধুরা তখন তো আমি অনেক কাজ করতে পেরেছি। অপারেশন হওয়ার পর থেকে আমার এই যে শরীর খারাপ হয়, শরীর ভালো থাকে না,
তাই আমার মেয়েকে বলি, আমাকে অপারেশনটা কেন করিয়েছিস? না করলে তো আজকে তোর মা কাজ করতে পারতো। এখন তোর মা বাড়ি কাজ করতে পারে না। ভাবি লোকের বাড়িতে বাসা বাড়ি কাজ করব, আয়ার কাজ করব, কিন্তু সেখানে গেলেও তো জল ঘাটতে হবে। জল ঘাটা তো আমার বারণ। আমার এই ঠান্ডা টনসিল ফলেছে দেখে আমি বন্ধুরা ভালো ডাক্তার দেখাবো। আমার মেয়েটা একটু পরীক্ষাটা হয়ে যাক, আমার মেয়েকে সাথে নিয়েই আমি এনটিকে দেখাবো। কেন বলো তো, এখন আমি যেতে পারছি না। মেয়ের পড়া, মেয়ে পড়ছে, শুনতে পাচ্ছ। আমার মেয়েটা দিন রাত 24 ঘন্টা পড়ে, যেহেতু টিচার নেই তাই একা একা পড়ে। আমার মেয়ে খুব কষ্ট করে পড়ে আর খুব কষ্ট করে বড় হয়েছে। খুব কষ্ট করে বড় হয়েছে বলতে আমি নিজে কষ্ট করেছি, আমার মেয়েকে কষ্ট পেতে দিইনি। মেয়ের পড়াশোনার যখন যা লেগেছে সব দিয়েছি কিনে, শুধু এখন আমি আর দিতে পারছি না। এলিনের যখন বই লাগবে, 41টা বই, 6,000 টাকা প্যাকেজ নিতে হবে, তখন আমার ভাই কিনে দিয়েছিল বইগুলো। আর ভর্তি করেছিলাম আমি, অনেকগুলো টাকা লেগেছিল। একটা টিচার নিয়েছিলাম, 3,000 টাকা অ্যাডভান্স দিতে হয়েছিল, তখন আমি অ্যাডভান্স দিয়ে মেয়েকে পড়িয়েছি। সেই স্যারদের কাছে এখন আর পড়ে না, কারণ সেই স্যারেরা এখন পড়া ছেড়ে দিয়েছে, চাকরি পেয়েছে, ছেড়ে দিয়েছে। হয়তো ওই স্যার থাকলে ফ্রিতে পড়াতো, কিন্তু এখন তো নেই। তাই কথা বলতে বলতে ভয়েসটা অন্যরকম হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। তো তোমরা আমাকে যে কমেন্টগুলো করছো না, আমি সত্যি বলছি বন্ধুরা, সন্তোষীমা তোমাদের অনেক ভালো করুক, তোমরা অনেক ভালো মনের মানুষ। আমার ফ্যামিলিকে বলছি, যারা আমাকে নিজের বন্ধু, বোন, দিদি ভাই, বোন, ঘরের মেয়ে ভাবো, তোমাদের মন অনেক বড়। তোমরা খুব ভালো থেকো গো, খুব ভালো থেকো। আর এই দিদিভাইটার পাশে একটু দাঁড়াও তোমরা, এই দিদিভাইটাকে একটু সাপোর্ট করো, যেন দিদিভাইটার এখান থেকে একটু আর্নিং আসে। এখান থেকে একটু আর্নিং করতে পারলে আমার এত কষ্ট হতো না, আমার মেয়েটাকে পড়াতে পারতাম। আবার ভর্তি হতে গেলে কত টাকা লাগবে জানি না, সে পরের কথা, আগে আমার মেয়ে চান্স তো পাক। তোমরা প্রার্থনা করো আমার মেয়ে যেন চান্স পেয়ে যায় বন্ধুরা। আমার মেয়ে যদি চান্স পাবে, সেদিন আমি খুশিতে তোমাদের সামনে লাইভে আসবো মেয়েকে নিয়ে। আমি সেটাই মা সন্তোষীমাকে বলি, মা সন্তোষীমা, আমার কষ্টটা যেন সার্থক হয়, আমার স্বপ্নটা পূরণ করো, আমার মেয়েকে মানুষ করি। আর আমার গলাটা আমি অনেক আগে একবার যখন দেখিয়েছিলাম, তখনই বলেছিল যেটা টনসিল না, যখন টেস্ট করে। তারপরে যখন আরেকবার গেলাম, বলল কলকাতার বাইরে ডাক্তার দেখাও। প্রথম যখন গেছি সেই সময় বলে এক্ষুনি ওটি করতে হবে, তোমার গলার অবস্থা ভালো না। কিন্তু আমার বড় একটা সার্জারি হয়েছিল, তাই ডাক্তার ওটি করেনি। কেন? তখন গায়ে রক্ত ছিল না। এই অপারেশনটা করতেই আমার অনেক রক্তটা বেরিয়ে গেছে, কারণ আমার পুরো পেট কাটা, পুরোটা। আর তারপরে 2 বোতল রক্ত লাগবে বলেছিল। যখন ডাক্তার আমাকে অপারেশন করলো, যেহেতু আমার বয়স কম ছিল তখন, আমি আজকে বলি বন্ধুরা, আমার বয়স, আমার 13 বছরে যদি বিয়ে হয়, আমার একটা 16 বছরের মেয়ে, আমার বয়স কত হতে পারে তোমরা আইডিয়া করো। আর আমি আর সহ্য করতে পারছি না, আমার গলা, এইগুলো সব ব্যথা, সব ব্যথা, যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তবু মেয়ের সামনে গিয়ে আমি কাঁদি না, কষ্ট হলো চুপ করে থাকি। এই তো একটু আগে মেয়ে বলছিল, মামা তোমার কি কষ্ট হচ্ছে, তুমি কাঁদছো? আমি বলছি না না, আমার কিচ্ছু হয়নি, তুই পড় বাবা, তুই পড় বলে আমি এই ঘরে ফোনটা নিয়ে এসেছি, তোমাদের সাথে কথা বলছি। মেয়ে পড়ছে, শুনতে পাচ্ছে তো, মেয়েকে বুঝতে দিই না কেন, মেয়ে পড়ে, পড়ার এমনিতে এত চাপ, টেনশান করবে। মেয়ে সারা রাত ঘুমায় না, সারাদিন ঘুমায় না, সারা রাত সারাদিন পড়ে। হয়তো মাঝখানে 1 ঘন্টা ঘুমিয়ে নেয়, আমাকে বলে মাম্মা আমাকে 1 ঘন্টা পরে ডেকে দিও, কারণ আমি তো ঘুমাই না, ও জানে ওর মা ঘুমায় না, ওর মা জেগে থাকে। কেন আমার ঘুম হয় না, তাই আমি মেয়েকে ডেকে দিই। আর আজকে কতদিন ধরে বন্ধুরা আমি ভুগছি, আমি যদি একটু সুস্থ হতে পারতাম। আমি যেদিনই হসপিটালে যাব তোমাদের সাথে শেয়ার করব, আমি হসপিটালে যাব, খুব শিগগিরই যাব। শুধু কি বলতো, কার সাথে যাব? আমার যাওয়ার যে কেউ নেই, কেউ নিয়ে যাওয়ার লোক নেই। আর মেয়ে তো এখন পড়া, তো মেয়েকে বলছি তুই পড়। মেয়ে বলছিল মামা চলো তোমাকে নিয়ে যাই, আমি বলছি না তুই এখন পড়, একটা দিন যদি বেরোয়, ওর পড়ার খুব চাপ, বেরোতে পারছে না, তাই আমিও ওকে নিয়ে যাচ্ছি না, ও পড়ে নি। কেন আমি তো দেখি আমার মেয়েটা কত কষ্ট করে পড়ে, একমাত্র আমি তো থাকি সারাদিন,
আর অনেকগুলো টাকা ধার দেনা হয়ে গেছে। এই যে আমি কাজ করতে পারছি না, সপ্তাহে লোন চালাতে হচ্ছে, অনেক কষ্ট করে শোধ করছি লোনটা, অনেক কষ্ট করে। তো যে মালিকের কাছে কাজ করতাম, মালিকটা খুব ভালো। ওই দাদাটা বলছে তুমি সুস্থ হও, তুমি সুস্থ হও, কাজের চিন্তা করো না। কেন উনি জানে আমি কত বছর কাজ করছি ওখানে, আর কত কষ্ট করে ওনার পয়লা বৈশাখ, দুর্গা পুজো আসলে আমি আর্জেন্ট মাল সব আমি করে দিতাম। ভালোবাসাটা না বন্ধুরা এমনি এমনি পাওয়া যায় না, অনেক কষ্ট করেই ভালোবাসা পাওয়া যায়, মুখ দেখে ভালোবাসে না মানুষ। তো আমি এত পরিশ্রম করেছি দেখে আজকে সেই দাদাটা বলছে, ওই দাদাটার একটা ছেলে একটা মেয়ে, বলে তোমার মতন মা দেখে তুমি এত কষ্ট করে মেয়েকে পড়ানোর রিস্ক নিয়েছো, আমরাই নিতে পারি না। শুধু ওই দাদাটা না, আমাদের পাড়াতে সবাই বলে যে আমরা চাকরি করি তাই আমরা আমার ছেলে মেয়েকে ডাক্তারি পড়ার স্বপ্ন দেখি না, আর তুমি দেখেছো, তুমি মানুষ করো, তোমার কত সাহস আমাকে বলে। আর তোমরা যখন বন্ধুরা আমাকে কমেন্ট করো না যে দিদি ভাই ভালো হয়ে যাবে, বোন ভালো হয়ে যাবে, সত্যি বলছি আমার মনটা বুকটা শান্তিতে, যে আমার স্বামী ভালোবাসে না, শ্বশুরবাড়ি ভালোবাসা পাইনি তো কী হয়েছে, তোমরা আছো, তোমাদের কাছে যে এত ভালোবাসা দিচ্ছ, তোমরাও আমাকে চেনো না, আমিও তোমাদের সামনের থেকে দেখি না, চিনি না, কিন্তু তোমাদের সাথে আমার হৃদয়ের সাথে একদম মিল হয়ে গেছে। তার কারণ আমার কষ্ট সুখ দুঃখ সব তোমাদের সাথে ভাগ করি আমি, তোমরা আমার এতটা নিজের। মা সন্তোষী আমাকে বলি আজকে আমি এখানে এসেছিলাম ভিডিও করতে, তাই তোমাদেরকে পেয়েছি, তাই তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, আর আমি তোমাদের ভালোবাসি, খুব ভালোবাসি তোমাদের বন্ধুরা। তোমরা আমার একদম নিজের ফ্যামিলি, আমার নিজের লোক, তোমাদের চেয়ে নিজের আমার কাছে কেউ নেই। আমার মেয়ে আর আমি, আমার মেয়ে বলে মা বন্ধুদের সাথে কথা বলো, মনটা ভালো লাগবে। যখনই আমি চুপচাপ বসে থাকি, শুয়েছিলাম এতক্ষণ, আজকে যেহেতু শরীরটা একটু বেশি খারাপ, শুয়েছিলাম। তারপরে রাত্রিবেলা মেয়ে বললো মামাম তোমাকে ম্যাগি করে দেবো, মানে সিদ্ধ ম্যাগি করে দেবে বলছে, মশলা দিলে তো আমার গলা জ্বালা করছে, খেতে পাচ্ছি না, বলছে সিদ্ধ ম্যাগি করে দেবো, তুমি সিদ্ধ ম্যাগিটা খাও। আমি বলছি ম্যাগিটাকে কিছু খাবো না, ওই দাদাভাইটা বলেছিল সুজি, ওই সুজি কতদিন হয়ে গেছে আমার ঘরে ঠিক মতো রান্না হয় না, রান্না করি না, মেয়ে খায় না, আমি খাই না, মেয়েও খায় না। মেয়েকে বলি তুই খা, না খেলে চলবে, তোর পড়া আছে। মেয়ে এই যে পড়ছে, দেখতে পাচ্ছ একাই পড়ছে, একাই সব কিছু করে, যেহেতু টিচার নেই ঠিক একাই। আর আমি বলি জোরে জোরে পড়, তাহলে আমি শুনতে পাবো। আর মেয়ে সারা রাত পরে আমি বসে থাকি মাথার কাছে, আমি তো ঘুমাই না, আমি বসে থাকি, বলে মাম্মাম একটু শো, আমি বলি না। মেয়ে লিকার চা করে দিয়েছে, শুধু লবণ দিয়ে, চা পাতা দিয়েছে, লবণ দিয়েছে, চিনি দেয়নি, কিন্তু ওই দিয়ে একটুখানি বারে বারে গরম করে খাই, গরম করে দেয়, মেয়েই গরম করে দেয়, ওই 2-3 বার খাই। আর গরম জল গার্গিল করি, গরম জল খাই, ঠান্ডা কিছু খাই না আমি, কারণ আমি ঠান্ডা গলায় নিতে পারি না, যেই ঠান্ডা মুখে দিই না, এগুলো যন্ত্রণাতে সাথে সাথে একদম পুরো যন্ত্রণাতে আমার ঘাড় থেকে শুরু করে মাথার থেকে যন্ত্রণা এত বেড়ে যায়, তাই আমি ঠান্ডা কিচ্ছু মুখে দিতে পারি না। আর তোমরা দেখছো আমার মেয়ে কত কষ্ট করে পড়ে। মেয়েকে বললাম রাতে কি খাবি, বললো মামাম তো সুজি বানিয়ে দেবো, আমিও তাই খেয়ে নেবো। আমি বললাম আমি তো লবণ দিয়ে খাবো, চিনি দেবো না ওর মধ্যে। বলছে ঠিক আছে আমি তাহলে একটু মুড়ি খেয়ে নেবো। মেয়ে তাই বললো মুড়ি খেয়ে নেবে। মেয়েকে বললাম ভাত খা, ওই যে চাল ভিজানো রয়েছে, কয়দিন ধরে 2 দিন ধরে ভাত খায় না। আমার মেয়ে এমনিতেও ভাত খেতে চায় না, একদম ভাত খায় না ও। 8 বছর পর্যন্ত আমার মেয়ে বোতলে দুধ খেয়েছে, তোমরা শুনবে? আমার মেয়ে লিকুইড খেত, ও কিছু খেতে পারতো না। 6 মাসের বেবি ছিল, ওকে আরজি ঘরে চেক আপ করতে নিয়ে যেতাম। বড় যে সার্জেন ডাক্তার ছিল বললো ওকে ভাত মাছ, আমার ওই মেয়েকে অনেক কষ্ট করে বাঁচানো হয়েছে বন্ধুরা। একটা 6 মাসের বাচ্চা, 1 কেজি 250 গ্রাম ওয়েট, তাকে কি করে বাঁচানো যেতে পারে বুঝতে পারছো? ডাক্তাররা বলেছিল এই 6 মাসের বেবি বাঁচবে না। আমার বাবা মা বাড়ি নিয়ে এসেছিলো, এমনি 2 মাস ছিল, লাইট জ্বালিয়ে রেখে দিত তুলোর মধ্যে। তারপরে তোমাদের একটা কথা বলি, এমনকি ছেলে না মেয়ে সেটাই তৈরি হয়নি ভালো। তখন আমার মেয়ে কাঁদতো আর বলতো, আমার মা কাঁদতো আর বলতো কি ভগবান একটা মেয়ে দিয়ে, কি ছেলে না মেয়ে কে জানে। কিন্তু যখন আমার মেয়ে 6 মাস বয়স হয়, আস্তে আস্তে সব ঠিকঠাক হয়।
ডাক্তার যখন যেটা বলতো তখন আমি কিনে নিয়ে আসতাম, কিনে এনে খাওয়াতাম ওকে। ভালো প্রোটিন, ভালো কিছু খাওয়াতে হয়েছে। ডাক্তারের চেক আপে থাকতো সবসময়। আমার মেয়ে 12 বছর পর্যন্ত ডাক্তারের চেক আপে ছিল। এখন আর যেতে হয় না। আরজি করে সেই বয়স্ক সার্জেন্ট ডাক্তারটা, বয়স হয়ে গেছে যে ডাক্তারটা চেক আপ করতো, ওই ডাক্তারটা এখন বলে, মা তুই বেঁচে থাক, তোকে অনেক কষ্ট করে তোর মা বাবা তোর দাদু দিদা বাঁচিয়েছে, এই কথা বলে ডাক্তারটা। উনি এখনও আছে, এখন একদম বয়স হয়ে গেছে। সেই সময় বয়স কম ছিল তো, তখনও বয়স ছিল কিন্তু কম, এখন বেশি বয়স হয়ে গেছে। তো ওই ডাক্তারটা গেলে আমার মেয়ে যখন ক্লাস 5-এ পড়ে অঙ্ক করতে দিত, অঙ্ক করাতো, ইংলিশ পড়তে দিত, আমার মেয়ে খুব সুন্দর পড়তো। তখন ডাক্তার বলতো, তোর মেয়ে বেঁচে থাক, তোর মেয়ে খুব ভালো মেয়ে, পড়াশোনায় খুব ভালো হবে, তোর মেয়েকে যদি বাঁচাতে পারিস তো ভালো। তো আমার এই মেয়েকে অনেক কষ্ট করে বাঁচানো হয়েছে বন্ধুরা। 6 মাসের বেবি, একটা কি করে বাঁচানো যায় তোমরা বলো। তখন থেকে আজকে এই পর্যন্ত হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, রাখি। গুড নাইট, সবাই ভালো থেকো, তোমাদের পরিবারকে নিয়ে সুস্থ থেকো। এই দেখো চাল ভিজানো রয়েছে, ভাত করিনি কেন, মেয়ে খায়নি। আমাকে দেখো শুধু লিকার চা, চিনি ছাড়া। এই দেখো চিনি ছাড়া চা করে দিয়েছে। 2-3 বার করে এটা খাই কেন, গরম লাগে, গলাটা একটু আরাম হয় তাই খাই। আর এই যে জলের বোতল, গরম জল খাই আমি। আর চলো আমার মেয়ে পড়ছে দেখাই। মোমেন্ট অফ না ওরিয়েন্টেশন অফ অ্যাক্সিসের ওরিয়েন্টেশনটাকে যদি আমি চেঞ্জ করে দিই এখানে, তাহলে দেখা যায় শুধু ভেক্টরের কি চেঞ্জ হচ্ছে, কম্পোনেন্ট গুলো এখানে চেঞ্জ হচ্ছে, বাকি সব সেম থাকবে। দুটো ভেক্টর দুটো সেম আছে, এদের অ্যাডিশন ভেক্টর সেম থাকবে, এদের অ্যাডিশন সেম থাকবে, এদের এখান থেকে যে ম্যাগনিটিউড সেম থাকবে, থিটা সেম থাকবে। ভেক্টর সেম, অ্যাডিশন সেম, থিটা। আজকে কতদিন হয়ে গেছে আমার ঘরে ঠিক মতো রান্না হয় না, রান্না করি না, মেয়ে খায় না, আমি খাই না, মেয়েও খায় না। মেয়েকে বলি তুই খা, না খেলে চলবে, তোর পড়া আছে। মেয়ে এই যে পড়ছে, দেখতে পাচ্ছ একাই পড়ে, একাই পড়ছে, একাই সব কিছু করে। যেহেতু টিচার নেই থাক একাই, আর আমি বলি জোরে জোরে পড়, তাহলে আমি শুনতে পাবো। আর মেয়ে সারা রাত পরে আমি বসে থাকি মাথার কাছে, আমি তো ঘুমাই না, আমি বসে থাকি, বলে মাম্মা একটু শো, আমি বলি না। মেয়ে লিকার চা করে দিয়েছে, শুধু লবণ দিয়ে, চা পাতা দিয়েছে, লবণ দিয়েছে, চিনি দেয়নি কিন্তু। ওই দিয়ে একটুখানি বারে বারে গরম করে খাই, গরম করে দেয়, মেয়েই গরম করে দেয়। ওই 2-3 বার খাই, আর গরম জল গার্গিল করি, গরম জল খাই, ঠান্ডা কিছু খাই না আমি, কারণ আমি ঠান্ডা গলায় নিতে পারি না। যেই ঠান্ডা মুখে দিই না, এগুলো যন্ত্রণাতে সাথে সাথে একদম পুরো যন্ত্রণাতে আমার ঘাড় থেকে শুরু করে মাথার থেকে যন্ত্রণা এত বেড়ে যায়, তাই আমি ঠান্ডা কিচ্ছু মুখে দিতে পারি না। আর তোমরা দেখছো আমার মেয়ে কত কষ্ট করে পড়ে। মেয়েকে বললাম রাতে কি খাবি, বললো মামা আমি তো সুজি বানিয়ে দেবো, আমিও তাই খেয়ে নেবো। আমি বললাম আমি তো লবণ দিয়ে খাবো, চিনি দেবো না ওর মধ্যে। বলছে ঠিক আছে আমি তাহলে একটু মুড়ি খেয়ে নেবো। মেয়ে তাই বললো মুড়ি খেয়ে নেবে। মেয়েকে বললাম ভাত খা, ওই যে চাল ভিজানো রয়েছে, কয়দিন ধরে ভাত, 2 দিন ধরে ভাত খায় না। আমার মেয়ে এমনিতেও ভাত খেতে চায় না, একদম ভাত খায় না ও। 8 বছর পর্যন্ত আমার মেয়ে বোতলে দুধ খেয়েছে, তোমরা শুনবে? আমার মেয়ে লিকুইড খেত, ও কিছু খেতে পারতো না। 6 মাসের বেবি ছিল, ওকে আরজি করে চেক আপ করতে নিয়ে যেতাম। বড় যে সার্জেন্ট ডাক্তার ছিল বললো ওকে ভাত মাছ, আমার ওই মেয়েকে অনেক কষ্ট করে বাঁচানো হয়েছে বন্ধুরা। একটা 6 মাসের বাচ্চা, 1 কেজি 250 গ্রাম ওয়েট, তাকে কি করে বাঁচানো যেতে পারে বুঝতে পারছো? ডাক্তার বলেছিল এই 6 মাসের বেবি বাঁচবে না। আমার বাবা মা বাড়ি নিয়ে এসেছিলো, এমনি 2 মাস ছিল, লাইট জ্বালিয়ে রেখে দিত তুলোর মধ্যে। তারপরে তোমাদের একটা কথা বলি, এমনকি ছেলে না মেয়ে সেটাই তৈরি হয়নি ভালো। আমার মা কাঁদতো আর বলতো কি ভগবান একটা মেয়ে দিয়ে, কি ছেলে না মেয়ে কে জানে। কিন্তু যখন আমার মেয়ে 6 মাস বয়স হয়, আস্তে আস্তে সব ঠিকঠাক হয়। ডাক্তার যখন যেটা বলতো তখন আমি কিনে নিয়ে আসতাম, কিনে এনে খাওয়াতাম ওকে। ভালো প্রোটিন, ভালো কিছু খাওয়াতে হয়েছে। ডাক্তারের চেক আপে থাকতো সবসময়। আমার মেয়ে 12 বছর পর্যন্ত ডাক্তারের চেক আপে ছিল। এখন আর যেতে হয় না। আরজি করে সেই বয়স্ক সার্জেন্ট ডাক্তারটা, বয়স হয়ে গেছে যে ডাক্তারটা চেক আপ করতো, ওই ডাক্তারটা এখন বলে মা তুই বেঁচে থাক, তোকে অনেক কষ্ট করে তোর মা বাবা তোর দাদু দিদা বাঁচিয়েছে, এই কথা বলে ডাক্তারটা। উনি এখনও আছে, এখন একদম বয়স হয়ে গেছে, সেই সময় বয়স কম ছিল তো।
তখনও বয়স ছিল কিন্তু কম, এখন বেশি বয়স হয়ে গেছে। তো ওই ডাক্তারটা গেলে আমার মেয়ে যখন ক্লাস 5-এ পড়ে অঙ্ক করতে দিত, অঙ্ক করাতো, ইংলিশ পড়তে দিত, আমার মেয়ে খুব সুন্দর পড়তো। তখন ডাক্তার বলতো তোর মেয়ে বেঁচে থাক, তোর মেয়ে খুব ভালো মেয়ে, পড়াশোনায় খুব ভালো হবে, তোর মেয়েকে যদি বাঁচাতে পারিস তো ভালো। তো আমার এই মেয়েকে অনেক কষ্ট করে বাঁচানো হয়েছে বন্ধুরা। 6 মাসের বেবি, একটা কি করে বাঁচানো যায় তোমরা বলো। তখন থেকে আজকে এই পর্যন্ত হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, রাখি। গুড নাইট, সবাই ভালো থেকো, তোমাদের পরিবারকে নিয়ে সুস্থ থেকো।